স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দ্বিতীয় দিনে দেশে টিকা নিয়েছেন ৪৬,৫০৯ জন। নিবন্ধনের বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ নির্ধারণ। অনিয়ম দুর্নীতিতে দাঁড়াতে পারছে না নতুন প্রজন্মের বেশিরভাগ ব্যাংক। দুদফা সময় নিয়েও আসেনি পুঁজিবাজারে। পুলিশের দুর্নীতি রোধে বিসিএস থেকে ওসি নিয়োগের সুপারিশ, রাষ্ট্রপতির কাছে দুদকের আবেদন। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। দ্বিতীয় দিনে সারা দেশে করোনা টিকা নিয়েছেন ৪৬,৫০৯ জন। কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি টিকা নেওয়া কারো মধ্যেই। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারেননি তারা কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নিতে পারছেন। ছেলের হাত ধরে টিকা কেন্দ্রে এসেছেন বকুল রানী সাহা, বয়স ৭৮। টিকা পেতে আগেই করা ছিল নিবন্ধন। কেন্দ্রে এসে সম্মতিপত্রে সই করে টিকা নেন এই জ্যেষ্ঠ নাগরিক। করোনা সুরক্ষায় টিকা নিয়েছেন বয়োজ্যেষ্ঠ এমন আরও অনেক মানুষ। ভালো আছি। টিকার আগে বই ছিল, না জানি কেমন ব্যথাই যায় নাকি, না কোনো ব্যথা হয়নি। আমি নিলাম, আমার মা নিল, মা আমার ৭৮+ বয়স। আমার শ্বশুর নিল, ওনার 81, এবং আমার শাশুড়ি নিল, ওনারও 73। টিকাদানের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল উৎসব মুখর। সকালে এখানে টিকা নেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পরে টিকা নেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুরোধ করবো আমার ভোটারদেরকে যে আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার অত্যন্ত একটি ফলপ্রসূ উপায়। রাজধানীতে ২০৪টি সহ সারা দেশের মোট ২,৪০০ কেন্দ্রে চলে টিকাদান। কিছু হাসপাতালে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নেয়ার ব্যবস্থা ছিল। যত লোক আছে যারা এখানে রেজিস্টার করবে তারা এখানে আসবে, তাদের যারা সন্নিকটে আছে তারা অবশ্যই আসবেন। সুতরাং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের এখানে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটের মাধ্যমে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৫,১২,০০০। নিবন্ধন বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা খুব আশাবাদী যে সময় যত গড়াবে, আমাদের প্রত্যাশা অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো আসবেনই, যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করেননি, অপেক্ষা করছেন, তারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যেই আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের সিংহভাগ মানুষকে এই টিকার আওতায় নিয়ে আসতে পারব। সারা দেশে টিকা কেন্দ্রে দৈনিক গড়ে ৩.৫ লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। প্রথম ধাপে ৩৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকাদান কার্যক্রম। সকাল থেকে নিবন্ধনকারীরা নিজ নিজ টিকা কেন্দ্রে জড়ো হন। কেন্দ্রে গিয়ে সরাসরি নিবন্ধন করেও অনেককে টিকা নিতে দেখা গেছে। রোববার দেশ জুড়ে এই কার্যক্রম শুরু হওয়ার পর এখনো পর্যন্ত কোনো টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ মোট ১৬টি কেন্দ্রে এবং ১৪ উপজেলার ২২৪ কেন্দ্রে চলছে টিকা প্রদান কার্যক্রম। দ্বিতীয় দিনেও এসব কেন্দ্রে জড়ো হয়েছেন টিকা দিতে আগ্রহীরা। প্রথম দিন টিকা নেওয়া ৮৫০ বেশি মানুষের কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরিয়ালে ডেকে নিয়ে ওখানে ওরা টিকা দিচ্ছে, বসিয়ে আবার বসার ভেতরেও বসার জায়গা আছে কমফোর্টেবলি। সবাই ওখানে যথেষ্ট সময় পাচ্ছে এবং ওরা খুব তাড়াহুড়া নেই, আস্তে ধীরে সবার সাথে হাসি মুখে কথা বলে টিকাটা একেবারে পারফেক্টলি দিচ্ছে। বরিশালের কেন্দ্রগুলোতে সকালে মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে সমাগম। বগুড়ায় প্রথম দিন টিকা নিয়েছেন ৮৬০ জন। এদের কারো মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় দ্বিতীয় দিন অনেকেই এসেছেন পরিবার সহ। রাজশাহীতেও কেন্দ্রে জড়ো হতে দেখা গেছে আগ্রহীদের। প্রথমে একটু ভয়ই লাগছিল এখানে, তারপরে এখানে এসে দেখলাম যে না, সব স্বাভাবিক। আমি আসছি এবং আমার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে চলে আসছি। যাদের
ডেট দেওয়া আছে, নির্দিষ্ট ডেটে যদি না আসতে পারে তার পরবর্তী ডেটে অথবা তার সুবিধা মতো যে কোনো ডেটে আসলেই উনি টিকা পাবেন। মূল কথা হলো যাদের রেজিস্ট্রেশন আছে তারা কেউই বাদ যাবেন না। লক্ষ্মীপুরে সরাসরি নিবন্ধনের সুযোগে বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা। টাঙ্গাইল সদর হাসপাতালে 9টি ও 11 উপজেলায় প্রতিটিতে 3টি করে বুথে চলছে টিকাদান। একটু আতঙ্কে ছিলাম, তো যাই হোক এখন দেওয়ার পরে অতটা যা ভাবছিলাম তা না, মোটামুটি ভালোই লাগতেছে। টিকা নিয়েছি কিন্তু আমার কোনো বরং খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সিলেটে করোনার টিকা গ্রহণকারীদের আগ্রহ থাকলেও টিকা দেওয়া হচ্ছে শুধু নিবন্ধনকারীদের। সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকে। স্পট রেজিস্ট্রেশনের কোনো বিধান এখনো কিন্তু করা হয়নি। আমরা এখানে পোস্ট রেজিস্ট্রেশন করব না, করলে একটা আনওয়ান্টেড একটা ঝামেলা আমাদের উপরে আসবে, তখন ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হতে পারে। এছাড়া সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ফেনী সহ সব জেলায় সুষ্ঠুভাবে চলে করোনা টিকাদান কর্মসূচি। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর হাসপাতালগুলোতে। ভয় ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বলছেন, করোনা মহামারীর দুঃসময়ে পরিবার নিয়ে আতঙ্কিত থাকলেও টিকা নেয়ার পর এখন নির্ভর তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের 3 চিকিৎসক কাশিদ ওমর, সীমা ভদ্র ও রুবাবা শারমিন একসঙ্গে এসেছেন টিকা নিতে। টিকা নেয়ার পর করোনা আতঙ্ক কাটিয়ে স্বস্তির কথা তাদের মুখে। কোভিডে এফেক্টেড ছিলাম, সুস্থ হয়েছি। এখন পরবর্তীতে যেন আর না হয় সেটার জন্যই আসলে মূলত টিকা দেয়া। আর আমার ফ্যামিলি মেম্বারও আমার জন্য মানে সেফ ফিল করবে। ওরা ভয়ে ভয়ে ছিলাম তো করোনার কারণে, তো এখন টিকা নিয়ে মনে হচ্ছে যে না অনেকটা রিলিফ। হয়তো সামনে কোভিড পেশেন্টের সামনে গেলে যেরকম ভয়টা আগে লাগতো এখন হয়তো অনেকটা সেই ভয়টা লাগবে না আর কি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে এসেছেন বারডেম হাসপাতালের আইসিইউ চিকিৎসক নন্দিনী দত্ত। টিকা নিয়ে নিরাপদ বোধ করছেন তিনি। রোগীদের সেবা করে যখন বাসায় গেছি, আমার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বাররাও খুবই ভয়ের মধ্যে থাকতেন। টিকা নিলাম আমি, আসলে আজকের দিনটা হচ্ছে আমার জন্য স্মরণীয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের 5 চিকিৎসক একসঙ্গে এসেছেন টিকা নিতে। তাদের কাছে এ যেন হাঁপ ছেড়ে বাঁচার অনুভূতি। আমাদের একটা আতঙ্ক সবসময় কাজ করতো যে আমাদের বাসায় মুরব্বীরা আছেন, বাচ্চারা আছেন, কেউ এফেক্টেড হয়ে গেলে আমাদের জন্য সেটা আমাদের জন্য খুবই কষ্টকর হতো। কিন্তু এখন আসলে একটু নিশ্চিন্তেই ফিরতে পারবো বাসায়। ভয় পাওয়ারও কিছু নাই, ওয়ারিড হওয়ারও কিছু নাই, বরং দিলে সেটা আরও সাহস যোগাবে যে আমি করোনা থেকে মুক্ত হতে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানালেন, গত কয়েকদিনের চেয়ে অনলাইনে অনেক বেশি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বড় এবং সুন্দর যে জিনিসটা এখন লক্ষণীয় সেটা হচ্ছে যে মানুষের ভিতরে কিন্তু এখন একটা উৎসবের ভাব চলে এসেছে। কোনো একটা পিকনিকে যেমন সবাই দলবদ্ধভাবে যায়, মানে এটা একটা টিকাদান কর্মসূচি না, এটা কিন্তু রূপান্তরিত হয়েছে একটা টিকাদান উৎসবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বিএসএমএমইউ এর সবাইকে টিকা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান এর পরিচালক। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা নিলেও করোনা প্রতিরোধে মাস্ক পরা এবং হাত ধোয়া সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এছাড়া 40 বছর বয়সী এবং ভোটার আইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সবার শুরুতে করোনার টিকা নিয়ে বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। টিকা পেতে আগ্রহীদের বয়সসীমা 55 থেকে কমিয়ে 40 করতে বলেন। তরুণদের টিকার আওতায় আনতে এ সিদ্ধান্ত দেন তিনি। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ এই মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তারা সাবধানে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে প্রথমটির 1 থেকে 1.5 মাসের মধ্যে। এছাড়া প্রথমবার টিকা নেয়ার পর যে সনদ দেওয়া হবে সেটা দিয়েই দ্বিতীয়বার টিকা নেওয়া যাবে। দেশের বাইরে যেতেও এটি ব্যবহার করা যাবে। এখন আমার মনে এটা একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে, কারণ এখন দিয়ে তো আবার ডোজ নেক্সট ডোজের জন্য রেডি হতে হবে। আর সবাইকে একটা আইডি কার্ড মানে একটা ইসের মতো থাকতে হবে যে কারা করোনা ভ্যাকসিনটা নিল।
ওইটা দেখায় সেকেন্ড ডোজ নেবে এবং এরপরে ওটা তাদের কাছে থেকে যাবে, তাহলে তাদের বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, যেখানে যাক, তার যে করোনা নিয়েছে সেটা, সেই আইডেন্টিটিটা থাকবে। টিকা নিবন্ধন প্রক্রিয়াকে আরো সহজ ও সম্প্রসারিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে যত হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, নগদের মাধ্যমে ৭৫,০০০ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা দেওয়া হবে। শিক্ষার্থীদের মায়ের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপবৃত্তি দেওয়ার ফলে শিক্ষার্থী ঝরে পড়া অনেকটাই কমে গেছে। সংসদ টিভিতে নিয়মিত ক্লাস লেকচার প্রচার হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা তার নাম্বার ওই অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা এটা আগে দেখা হতো না, এখন আমরা এটা দেখব। সব সুবিধাই আমাদের উপবৃত্তির সুবিধা পাবে। আমরা পর্যায়ক্রমে যেগুলো করতে পারি নাই আমরা দ্রুত করার ব্যবস্থা নিতে। দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১২ এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৮,২২১ জনের। ২০৬টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৩,৭৬২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩১৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৩০%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৮,৩৭৮ জনে। সুস্থ হয়েছেন আরও ৫৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৮৩,৯৩১ জন। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা। একদিনে মারা গেছেন ৭,৭০০ জন, নতুন শনাক্ত ৩,৪২,০০০। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ২৩,২৬,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১০,৬৬,০০,০০০ বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। নতুন শনাক্ত ১৩,০০০। যুক্তরাষ্ট্রে একদিনে ১৩০০ মানুষ মারা যাওয়ার পাশাপাশি শনাক্ত হয়েছেন ১ লাখের কিছু কম রোগী। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। দলের মহাসচিব দেশের বাইরে থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশে আইনের শাসন নেই দাবি করে নেতারা খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। তাদের অভিযোগ, সরকারের শাসনে অতিষ্ঠ জনগণ, তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের তৈরি হওয়ারও আহ্বান জানান নেতারা। খালেদা জিয়ার গ্রেপ্তারের ৩য় বর্ষপূর্তিতে ঢাকা মহানগর সহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ একটা মাফিয়া রাষ্ট্র, এই কথা আমরা আর কখনো শুনতে চাই না। আমরা বলতে চাই এই সরকারকে, আপনারা দয়া করে প্রমাণ করুন আল জাজিরায় যা কিছু আসছে সব মিথ্যা। আমরা আপনাদের সমর্থন দেব, কিন্তু এই কথা আমরা শুনতে চাই না স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্র। শেয়ার বিক্রির চাপ বাড়ায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বড় দরপতন দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে 128 পয়েন্ট এবং দর হারিয়েছে 67 ভাগ প্রতিষ্ঠান। 2 দিনেই কমল 270 পয়েন্ট। এ দরপতনের পেছনে কারসাজি আছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে খতিয়ে দেখার তাগিদ বিশ্লেষকদের। সোমবার দিনের শুরু থেকেই নেতিবাচক অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 128.32 পয়েন্ট কমে অবস্থান করছে 5,376 পয়েন্টে। তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 789 কোটি 80 লাখ টাকার শেয়ার।
হাত বদলে অংশ নেওয়া 350টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 23টির, কমেছে 236টির এবং অপরিবর্তিত 91টি প্রতিষ্ঠানের শেয়ার দর। তালিকাভুক্ত 30টি ব্যাংকের মধ্যে 80 ভাগই দর হারিয়েছে, আর বিমা খাতের প্রায় 90 ভাগ শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রির চাপে দর পতন হচ্ছে শেয়ার বাজারে। এছাড়া বিএসইসির ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মনে করেন তারা। সব মহল থেকে সব সময় একটা কথা বলা হচ্ছিল যে আমাদের শেয়ার মার্কেটে ডেপথের অভাব, সেটা যেমন ভালো স্ক্রিপ্টের অভাব, আবার তেমনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী এদের কম্বিনেশনেরও কিন্তু একটা অভাব। কোনো বাজারেই একটা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া একটা বাজার অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে আমি মনে করি, কারণ প্রাইস উইল বি ডিটারমিন্ড বাই মার্কেট ফোর্সেস। এদিকে 2 দিনের বড় দর পতনের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদি কোনো পক্ষ কোনো আইনের বিপক্ষে বা আইনানুগ কাজ না করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সাথে সংযুক্ত হতে। এবং সোমবার লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে ছিল বেক্সিমকো এবং শতাংশের দিক থেকে দর বাড়ার তালিকায় প্রথম অবস্থানে জুট স্পিনার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 396.8 পয়েন্ট, লেনদেন 38 কোটি 11 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা অনিয়ম আর দুর্নীতির কারণে শক্ত ভিতের উপর দাঁড়াতে পারছে না নতুন প্রজন্মের বেশিরভাগ ব্যাংক। ফলে 2 দফা সময় নিয়েও পুঁজি বাজারে আসতে পারেনি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে এসব ব্যাংককে সঠিক পথে পরিচালনা করতে তৎপরতা অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 2013 সালে একযোগে 9টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। শর্ত ছিল 3 বছরের মধ্যেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। তবে 2016 সালে ব্যাংকগুলোকে আরও 3 বছর সময় দেয়া হয়। পেরিয়ে গেছে সেই সময়ও। ব্যাংকগুলোর অনুমোদন দেওয়ার সময়ই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্থনীতিবিদেরা। 8 বছরেও তেমন সবল অবস্থানে যেতে পারেনি এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 9 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 5,000 কোটি টাকার বেশি। ব্যালেন্স শিট থেকে শুরু করে অনেক কিছু যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে, ওই ফর্মালিটিসগুলো ফুলফিল করেই কিন্তু তাদের পুঁজিবাজারে আসতে হয়। সুতরাং আমাদের শর্ত অনুযায়ী যে ব্যাংকগুলো আসছে সেগুলো তো আসছে, আর বাকি ব্যাংকগুলো যাতে আসে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রচেষ্টা অব্যাহত রাখছে। দেরিতে হলেও পুঁজিবাজারে আসছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব আইপিও ছেড়েছে, সংগ্রহ করছে 120 কোটি টাকা। এছাড়া পুঁজিবাজারে আসতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। আমরা একটা নতুন রেগুলেটর পাচ্ছি, আমাদের কমপ্লায়েন্স এবং গভর্নেন্স বাড়বে, এবং দ্বিতীয়ত মাইনরিটি শেয়ার হোল্ডাররা তাদের রাইট নিয়ে কথা বলবে, সেখান থেকে আরও গভর্নেন্স বাড়বে। এবং সত্যিকার অর্থে ব্যাংক, আমাদের যে ব্যবসাটা, পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাংকের ব্যবসাটা, এটা আসলে জনগণের টাকায় জনগণকে সার্ভিস দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন লাইসেন্সের শর্ত অনুযায়ী সব ব্যাংকের নতুন নতুন পণ্য আনার কথা, কিন্তু তারা সেদিকে না গিয়ে পুরনো ব্যাংকগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় নেমে পড়ে। আবার উদ্যোক্তারাও জড়িয়ে পড়েন অনিয়ম দুর্নীতিতে। বাংলাদেশ ব্যাংককে আরও বেশি তৎপর হতে হবে, আরও বেশি দক্ষভাবে এই সব প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণে রাখতে হবে, তাদেরকে অডিট করতে হবে, ইন্সপেকশন করতে হবে এবং তাদেরকে সঠিক পথে নিতে হবে। এনআরবিসি তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা দাঁড়াবে 31-এ, যদিও ব্যবসা করছে 60টি, অর্থাৎ পুরনো অনেক ব্যাংকও পুঁজিবাজারের বাইরে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানব পাচারের অভিযোগে কুয়েতের সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য 22 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেয়া এবং শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় লক্ষ্মীপুর 2 আসনের এমপি পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে 2020 সালের 16 আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়া।
ওই রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এবং সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে বিবাদী করা হয়। শিক্ষাগত যোগ্যতায় উনি বলেছেন যে উনি অনার্স পাস ইকোনমিক্সে সিয়েরা লিওনের একটি বিশ্ববিদ্যালয়ের, এবং এই পুরা জিনিসটি ভুয়া। মিল্টন মার্গাই কলেজে, যেখানে এই সাবজেক্টই খোলা হয়েছে 2020 সালে, উনি কি করে 1986 সালে সেখান থেকে অনার্স পাস করেন? দুর্নীতি মামলায় বগুড়া 2 আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহকে 3 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। প্রায় 1,59,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিন্নাহকে 3 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। ইনকাম ট্যাক্সে 79 লাখ টাকার তথ্য গোপন করেছেন এই সংসদ সদস্য। শুনানিতে আদালত বলেন, সবাইকে আইনের আওতায় আসতে হবে, কার পদবি কি তা আদালত বিবেচনা করবে না। জামিনের জন্য বিচারিক আদালতে গেলে আইনের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেত, তার সম্মানও বৃদ্ধি পেত বলে মন্তব্য করেছেন আদালত। বিচারিক আদালতে আত্মসমর্পণের পর তার বিষয়ে ব্যবস্থা নেবে আদালত। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আবাসন খাতের গ্রাহকরা। বাড়ি বা ফ্ল্যাটের কাজ বন্ধ রেখে মাঝপথে পালিয়ে যাওয়া বা ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ নানা প্রতারণায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। রিহ্যাব বলছে, সরকারের নীতিতে পরিবর্তন এলেই বন্ধ হবে প্রতারণা, আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত সচিব। তোফাজ্জল হোসেন ভুইয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়ির দায়িত্ব বুঝিয়ে দেন জাস্ট ইন টাইম প্রপার্টি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। নির্ধারিত সময়ের 2 বছর পর কাজ শুরু করে নির্মাণ শেষ না করে সরে পড়ে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে এখন নিজেই কাজ সম্পন্ন করছেন। 4 বছরের পরও উনি অতিরিক্ত আরো 4 বছর নিচে আমার বাড়িটা আমাকে কমপ্লিট করে দেয়নি। খন্দকার রফিকুল হোসেন ফ্ল্যাটের অর্ধেক টাকা পরিশোধ করলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণের কাজ। অবশেষে বাধ্য হয়ে ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয় তাকে, তবে এখনো ফেরত পাননি টাকা। একবার বলল যে ঈদের ছুটি হয়ে গেছে, আরেকবার বলল যে লোক পাচ্ছি না, আরেকবার বলল যে কোরবানির ঈদে ধুমধাম করে কাজ চলবে। ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জানায়, গত 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে 193টি অভিযোগ এসেছে। প্রতারণা বন্ধে সরকারের নীতিগত পরিবর্তন চায় রিহ্যাব। আমি বিদেশে চলে যেতে পারবো না, বা এই টাকা দিয়ে আমি রিয়েল এস্টেটে ব্যবহার না করে অন্য কোনো সেক্টরে আমি যাতে ব্যবহার না করতে পারবো না, এইসব ব্যাপারে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। যত বেশি পেইড আপ ক্যাপিটাল কোম্পানিতে থাকবে, কোম্পানি উইল বি হেলদি এবং প্রতারণা করার সুযোগটাও কিন্তু তখন কমে যাবে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজুক ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব। এটার কন্ট্রোলিং অথরিটি হলো রাজুক, এবং রাজুকের কাছে যদি কেউ আবেদন করে তারাও দেখে। আমাদের কাছে মাঝে মধ্যে কোনো আবেদন আসে বা করলে আমরা সেটা রাজুকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিই। রিহ্যাব এবং ডেভেলপার কোম্পানির যে নিয়ম আছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান প্রকল্প শেষ না করে নতুন কাজে হাত দিতে নিষেধ করছে রিহ্যাব, অন্যথায় বাড়বে ক্রেতা অসন্তোষ, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে আবাসন শিল্পে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে 6 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওই ব্যবসায়ীর করা মামলার পর রোববার তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। অভিযুক্তরা সবাই মহানগর পুলিশে কাজ করেন। তারা হলেন মোর্শেদ বিল্লাহ, মোহাম্মদ মাসুদ, শাকিল খান, ইস্কান্দার হোসেন, মনিরুল ইসলাম এবং আব্দুল নবী। গেল 3 ফেব্রুয়ারি আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের ব্যবসায়ী আব্দুল মান্নানকে তুলে নিয়ে 10 লাখ টাকা দাবি করেন অভিযুক্তরা। পরে 1,80,000 টাকা দিলে মান্নানকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় 7 ফেব্রুয়ারি ব্যবসায়ী মান্নান মামলা করেন। এই ঘটনায় 6 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে মহানগর পুলিশ। পুলিশের দুর্নীতি রোধে থানার ওসি পদে বিসিএস ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ করেছে দুদক।
রোববার রাষ্ট্রপতির কাছে জমা দেয়া দুর্নীতি দমন কমিশনের 2019 সালের বার্ষিক প্রতিবেদনে এটি সহ মোট 84টি সুপারিশ করা হয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমের কাছে প্রতিবেদনটি উপস্থাপন করেন দুদক চেয়ারম্যান। দেশের দুর্নীতির উৎস, কারণ, প্রতিরোধ বিষয়ক সুপারিশ সহ প্রতিবছর রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয় দুদক। পাশাপাশি সারা দেশে দুদকের কার্যক্রমের তথ্য ও বর্ণনা থাকে এই প্রতিবেদনে। থানা পর্যায়ে পুলিশের দুর্নীতি রোধে পুলিশ ক্যাডার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে দুদক। পাশাপাশি সরকারি চাকরিতে সকল পদোন্নতি পরীক্ষার মাধ্যমে দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সিভিল সার্ভিস কমিশন সংস্কার করার পরামর্শ দেয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ 14টি খাতের দুর্নীতি রোধে মোট 84টি সুপারিশ রয়েছে প্রতিবেদনে। প্রত্যেক প্রতিষ্ঠানেই ওয়ার্ক প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করা দরকার দুর্নীতি কমানোর জন্য, প্লাস দুর্নীতিমুক্ত জনসেবা দেওয়ার জন্য। এর জন্য আমরা বলছি একটা স্থায়ী সিভিল সার্ভিস সংস্কার কমিশন করা যেতে পারে। 2019 সালে দুদকের মামলা সাজার হার ছিল 63 ভাগ। 2020 সালে এই হার বেড়ে 77 ভাগ হবে বলে আশা করছে কমিশন। ই-টেন্ডারিং এর করার জন্য বলা হচ্ছে, এইগুলো করলে টেকনিক্যালি মানুষ সততার দিকে ধাবিত হয়। একটা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগানো হলে অন্যায় কিছু করা হবে না, এটা কিন্তু টেকনিক্যালি ফলো আপ করা হয়। আমাদের কমিশন থেকে যে সুপারিশমালা উপস্থাপিত হয়েছে তার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা প্রশাসনিক সংস্কারের কথা বলেছি। কালো টাকা সাদা করার নামে ঘুষের টাকা বৈধকরণের সুযোগ না দেয়া সুপারিশ করেছে দুদক। আর রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ জরুরি বলে মনে করে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উরুর চোটে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তাতে সিরিজের সমতায় ফেরার কাজটা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। আপাতত 14 দিনের বিশ্রামে টাইগার অলরাউন্ডার। এদিকে তৃতীয় সন্তানের বাবা হতে চলা সাকিব নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটির আবেদন করেছেন। ছুটি দেওয়ার ব্যাপারে ইতিবাচক হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। ক্লান্ত বিষণ্ণ হারের গ্লানি নিয়ে টাইগারদের ঢাকা ফেরা। সবার মাঝে যেন একটু বেশি মন খারাপ, হতাশা সাকিব আল হাসানের। ততক্ষণে যে নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না। বিমানবন্দর থেকে বের হয়ে তাই তো ব্যক্তিগত গাড়িতে করে বাড়ির পথ ধরলেন সাকিব। আপাতত 2 সপ্তাহের বিশ্রাম। কনফার্ম হি ইজ নট প্লেইং নেক্সট ম্যাচ বিকজ অফ হিজ ইনজুরি। সো এখন আজকে আমাদের ক্যাপ্টেন এর সাথে সিলেক্টররা, কোচরা কথা বলে টলে আমরা একটা রিপ্লেসমেন্ট যদি লাগে নিব, যেহেতু আমরা এমনি তো সংখ্যাটা বেশি আছে। এখন ডাক্তার যেটা বলেছে হয়তো বা 2 সপ্তাহকে রেস্ট লাগবে, তারপর দেখা যাক কি অবস্থা। আশার ফানুস উড়িয়েও শেষ পর্যন্ত চট্টগ্রামে জেতা হয়নি। টাইগার সেরা অলরাউন্ডার না থাকায় ঢাকা টেস্ট কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তার থেকে বেশি কঠিন হতে চলেছে নিউজিল্যান্ড সফর। তৃতীয় সন্তানের বাবা হওয়ার সময় থাকতে চান স্ত্রীর পাশে। সে একটা মেল পাঠিয়েছে এবং সে মানে যেহেতু ফ্যামিলিকেও সময় দিতে হবে, 3rd বাচ্চা হচ্ছে, আল্লাহর রহমতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে তখন মানে ওর ফ্যামিলির সাথে থাকতে চাচ্ছে। আমাকে একটা চিঠি দিয়েছে, তো এটারও একটা ডিসকাস আছে আমাদের মধ্যে। তো আমরা বোর্ডের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ওর এটা রিপ্লাইটা দিব। স্পিন অ্যাটাকে সাকিব থাকছেন না, তার অভাব চট্টগ্রামে ভুগিয়েছে। তাইজুল, মিরাজ, নাইমদের জন্য বাড়তি চ্যালেঞ্জ ঢাকা টেস্টে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট অভিষেকে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত দক্ষতার ছাপ রাখতে চেষ্টা করেছেন। চট্টগ্রাম টেস্টে তার অভিজ্ঞতা যেমনই হোক, সেটা থেকে শিক্ষা নিয়ে আগামীতে এগুতে হবে, ধারাবাহিক উন্নতির তাগিদ রয়েছে। আর ডিআরএস নিয়ে যে ভোগান্তি বাংলাদেশ দলের, সেটা থেকেও পরিত্রাণের পথ বের করা জরুরি ম্যানেজমেন্টের। সাদা পোশাকে সাদামাটা অভিষেক আম্পায়ার সৈকতের। করোনাকালে স্থানীয় আম্পায়ারদের যে সুযোগ করে দিয়েছে আইসিসি, তার প্রথম পরীক্ষায় তিনি উতরে যাচ্ছেন কি? চট্টগ্রাম টেস্টে বেশ কটি সিদ্ধান্ত দিয়ে পড়েছেন অস্বস্তিতে। ডিআরএস প্রযুক্তির ব্যবহারে অন্যরকম চাপ থাকে ফিল্ড আম্পায়ারদের উপর। অভিষেকে সৈকত কি সেই চাপ বোধ করেছেন? এই অভিজ্ঞতা অবশ্য আগামীতে আরও পরিণত করে তুলতে পারে।
আর সেই চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে দেশি আম্পায়ার অফিসিয়ালদের। যদি আমরা ইমপ্রুভ করি, সেটা আম্পায়ারিং হোক, সেটা ম্যাচ রেফারি হোক, সেটা আপনার গিয়ে থার্ড আম্পায়ার হোক, তাহলে আমার কাছে মনে হয় এগুলো যখন সব ইমপ্রুভ করবে তো ভালো করবে, তো আমাদের ক্রিকেটটা আরও ইমপ্রুভ করবে এবং আইসিসির কাছে আমরা বিবেচনায় আসবো বা বার্গেনিং করতে পারবো যে আমাদের আম্পায়ার দেওয়া হোক বা আমাদের ম্যাচ রেফারি দেওয়া হোক। ক্রিকেট বোর্ডকে এটা আরও স্ট্রংলি হওয়া উচিত। সৈকত নতুন, অভিজ্ঞ ইলিংউড তো সাগরিকায় বিচক্ষণতার পরিচয় দিতে পেরেছেন কি? ডিআরএস ব্যবহারে বাংলাদেশ দলও তো সাহসী হতে পারছে না এখনো, যার প্রভাব পড়ছে ফলাফলে। এখান থেকে শেখার জোরালো বার্তাও মিলেছে। যে কোনো দলকে আরেকটু প্রফেশনাল ভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত, কেন প্লেয়াররা কনফিউজ থাকে, স্পেশালি সাদমানের মতো যারা জুনিয়র প্লেয়ারকে রিভিউ নিব কি নিব না, এটার টিম ম্যানেজমেন্ট একটা মিটিং হওয়া উচিত যে আমরা কোন সময় রিভিউ নিব, কোন সময় রিভিউ নিব না। একটা সফল রিভিউ বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। ডিআরএস সেই সুযোগ করে দিয়েছে, তা থেকে ফায়দা নিতে শিখতে হবে যত দ্রুত সম্ভব। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট মানে একসময় ছিল চট্টগ্রামের আধিপত্য। নোবেল, আকরাম, নান্নুর পর নাফিস, আফতাব, নাজিমউদ্দিন, তামিম তো আছেন অন্যতম সেরা হয়েই, কিন্তু সময়ের সাথে ম্লান হয়েছে ঐতিহ্য। শহরে নতুন মেয়র দিয়েছেন মাঠ সংকট কাটানোর প্রতিশ্রুতি, আর সাবেক ক্রিকেটারদের আশা ফিরে আসবে জমজমাট ক্রিকেট সংস্কৃতি। টাইগার ক্রিকেটে এক সময়কার পাওয়ার হাউস চট্টগ্রাম জেলা, কিন্তু সময়ের সাথে ম্লান হয়েছে সেই ঐতিহ্য। টাইগার স্কোয়াডে চট্টগ্রামের উল্লেখযোগ্য প্রতিনিধি বলতে এখন শুধু তামিম ইকবাল। জাতীয় দলে থাকলেও ইয়াসির রাব্বি ও নাইম হাসানেরা এখনো স্থায়ী প্রতিনিধি নয়। মানসম্পন্ন ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়া হঠাৎ কেন মন্থর হয়ে গেল? প্রশ্নের জবাব খুঁজতে যেতে উঠে এলো অনেকগুলো কারণ। মাদকসেবী আর দখলদারদের সাথে লড়াই করে এভাবেই অস্তিত্ব টিকিয়ে রাখছে চট্টগ্রামের ক্রিকেট। খোলা মাঠে স্থাপনা নির্মাণেই আগ্রহ বেশি প্রশাসকদের। মাঠ সংখ্যা কমায় কমেছে তরুণদের ক্রিকেট উল্লাসে মেতে ওঠার সুযোগ। সাবেকদের আক্ষেপ আছে চট্টগ্রামের ঘরোয়া ক্রিকেট জৌলুস হারানোয়। প্র্যাকটিস ফ্যাসিলিটিস যদি প্রপার হয়, ক্রিকেট ভালো ফ্যাসিলিটিস পাইলে ভালো ক্রিকেটার আসবে এবং কম্পিটিশন নিতে হবে। একসময় কিন্তু অনেক ধরনের লিগ, অনেক ধরনের টুর্নামেন্ট ছোটো চিটাগংয়ে, তো ওইগুলো এখন একটু ল্যাকিং দেখা যাচ্ছে। আমরা যে ফ্যাসিলিটিস নিয়ে আমরা একাডেমিগুলো করছি এটা আসলে নট এনাফ। তো হয়তো আমরা যদি ফ্যাসিলিটিস আরও বাড়াতে পারি তাহলে হয়তো ছেলেপেলে আরও ইন্টারেস্ট বাড়বে এবং টুর্নামেন্ট বেশি বেশি করে বড় বড় টুর্নামেন্ট করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নবনির্বাচিত মেয়র চট্টগ্রামের খেলাধুলা জাগিয়ে তোলার প্রতিশ্রুতি দিলেন। মাঠ সংকট কাটানো আর অবকাঠামো নির্মাণে দীর্ঘসূত্রিতা কমানোতে গুরুত্ব তার। মাঠ ঘাট সব তো এখন বিল্ডিং হয়ে গিয়েছে, বিভিন্ন স্থাপনা হয়ে গিয়েছে, আমাদের শিশুরা পর্যন্ত এখন মাঠে খেলতে পায় না। আমি চিন্তা করছি প্রত্যেকটা ওয়ার্ডে তো আর মাঠ করা সম্ভব নয়, সে জায়গাও পাওয়া যাবে না। যেখানে খালি জায়গা পাওয়া যাবে সরকারি, আমি চেষ্টা করব সেই জায়গা বরাদ্দ নিয়ে ছোট হোক বড় হোক, অন্তপক্ষে ছোট বড় মাঠ হলে আমাদের ছেলেরা খেলতে পারবে। মাঠের সংখ্যা বাড়লে শুধু ক্রিকেটেই নয়, অন্য খেলাধুলাতেও সোনালী দিন ফিরে পাবে চট্টগ্রাম। একটু একটু করে সব সবুজ গ্রাস করে নেয়ার মিশন যেন নগরীর। স্বপ্নরা তবু এগিয়ে যাবে নিজস্ব গতিপথেই। মাঠ স্বল্পতার অজুহাত দেখিয়ে থেমে থাকার পাত্র নয় চট্টগ্রামের তারুণ্য। লড়াইটা তারা ঠিকই চালিয়ে যাবে। দীর্ঘমেয়াদে পরিকল্পিত একটি নগরী উপহার দেওয়ার চ্যালেঞ্জ এখন প্রশাসকদের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্রীড়াঙ্গনে প্রথম করোনা টিকা নিলেন কাজী সালাউদ্দিন। গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে এই টিকা গ্রহণ করেন তিনি। টিকা প্রয়োগ শেষে সুস্থ আছেন বাফুফে সভাপতি জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ফুটবলারদের জন্য টিকা নিশ্চিত করা হবে। একই সঙ্গে টিকা প্রয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। গত নভেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, তবে দিন দশেকের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। দেশে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে করোনা টিকা নিলেন সালাউদ্দিন। দেশের ক্রীড়াঙ্গনে তিনিই প্রথম। রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সম্বন্ধে অনেক আলাপ করছে এবং লক্ষ লক্ষ লোক ইউরোপে নিচ্ছে এবং এটা না নেওয়ার তো কোনো কারণ নেই। আমরা তো ফ্লু ভ্যাকসিন দিয়ে আমি বুঝতেছি এটা প্রথম আর্লি স্টেজে। আজকে আমার মেয়ে আমার ছেলেও আসছিল দেওয়ার জন্য, বাট সিস্টেমে পারছি না। সো আই উইল রিকোয়েস্ট অথরিটিকে যে সিস্টেমকে ইজি করে যার ইচ্ছা সে যেন নিতে পারে। ফুটবলারদের ভ্যাকসিনেশন কার্যক্রম এখনো শুরু হয়নি। ক্রীড়া পরিষদে এই সপ্তাহেই পাঠানো হবে তালিকা। দ্রুত বাস্তবায়নের ঘোষণা সালাউদ্দিনের। পারলে প্লেয়ারদেরকে গতকাল দিতাম,
আমি সিস্টেমে দিতে পারতেছি না। স্পোর্টস মিনিস্ট্রি অফ হেলথ সবার কাছে কমিউনিকেট করতেছে, এবং খালি কমিউনিকেট করতেছি না, আমরা উই আর অলসো লবিং যে আমাকে কয়েক হাজার ভ্যাকসিন দেন আমার স্পোর্টস সার্কেলের জন্য, ইনক্লুডিং আপনাদেরও, বিকজ আপনারাও তো আমাদের সাথে 24 ঘন্টা লেগে থাকেন। সো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। 1 মাস পর টিকার দ্বিতীয় ডোজ নেবেন বাফুফের সভাপতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ 3 দিনের ঢাকা সফরে আসছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ এ সময় দুটো সমঝোতা চুক্তি সই হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনে অংশ নিতে মার্চে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার সফরসূচি ঠিক করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা সফর করছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ। 3 দিনের সফরে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক ও নার্স নেয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। এছাড়া পিপিই ও করোনার চিকিৎসার সামগ্রী আমদানি করতে চায় দেশটি। একটি প্রস্তাব ছিল যে আমরা একটা রেগুলার শিপিং লাইন চালু করতে চাই, তাহলে এই লোকগুলো সহজে আনাগোনা করবে, আমাদের ট্যুরিস্টরাও যাবে, তাদের লোকও আসবে। তো তারা এইটা কার্গো করতে রাজি, এখনো বাকি না। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব এবং চালিয়ে যাব। ইভেন কোভিডের ভ্যাকসিনেশন দেওয়ার জন্য তারা কিছু বাংলা এবং ইংরেজি জানে, নার্সও চাচ্ছে, সেইটা হয়তো আলোচনা হবে, সেটা আমরা কিছু অ্যাকোমোডেট করব। তিনি আরও জানান, দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে আব্দুল্লাহ শাহিদের সঙ্গে। তারা আমাদের থেকে মাটি নেবে সমুদ্রের যে জমে, এটা তারা একসময় রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আমরা আমাদের খরচ বেশি, তারা ইন্ডিয়ার খরচ কম, সুতরাং ওখান থেকে তারা এটা নিয়ে নিচ্ছে, তোমরা তোমাদের জাহাজ দিয়ে নিয়ে যাও। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনাকালে মালদ্বীপে অনেক প্রবাসী বাংলাদেশি বেকার হয়েছেন, তাদের দেশে ফেরত না পাঠিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের নেকখাংছড়িতে বিজিবির সাথে গোলাগুলিতে 2 রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে ঘুমঘুম ইউনিয়নের গর্জন বুনিয়ার চাকমাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের এবং দিল মোহাম্মদ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিজিবি জানায়, রোববার গভীর রাতে বিজিবি 34-এর 2টি টহল দল নাকখানছড়ির 3 নং ঘুমঘুম ইউনিয়নের চাকমাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় 5-6 জনের একটি দল এলোপাতাড়ি গুলি শুরু করলে বিজিবি পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যায় দলটি। পরে ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি ছাড়াও 1 লাখ ইয়াবা উদ্ধার করা হয়। রাজধানীর ডেমরার কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা বেগম নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে রুনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্মাণাধীন ওই ভবনে কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহতের পরিবার। পশ্চিম মোমেনবাগের 22 বছর বয়সী রুনা বেগম কাজ করতেন মোল্লা গার্মেন্টসে। প্রতিদিনের মতোই কর্মস্থলে যাবার পথে ওই এলাকার আজিজুল ইসলামের নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনার মাথায়। অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্মাণাধীন ওই ভবনের কার্যক্রমে বিল্ডিং কোড না মানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আপনাদের জন্য ধন্যবাদ।